মাত্র 30 মিনিটেই শেখা সম্ভব টেন্স এবং ভয়েস চেঞ্জিং। পুরো ক্লাস জুড়ে যদি আপনার মনোযোগ ঠিকঠাক থাকে তাহলে এই ক্লাসের মধ্য দিয়েই বেসিক টু অ্যাডভান্সড ইংলিশ গ্রামার শেখার যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা 10 মিনিটে টেন্স শিখব, অর্থাৎ এমনভাবে টেন্স শিখব যেন প্রতিটি ইংলিশ সেন্টেন্স দেখে আমরা বলে দিতে পারি সেটি কোন টেন্স। এজন্য আপনাকে জানতে হবে টেন্স প্রধানত 3 ধরনের: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো যদি কোনো সেন্টেন্সে আপনি am, is, are, do, does, have, has অথবা V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম খুঁজে পান তাহলে আপনি বুঝে নেবেন সেটি প্রেজেন্ট টেন্স। অর্থাৎ কোনো ইংরেজি বাক্যে যদি আপনি am, is, are, do, does, have, has এদের কাউকে খুঁজে পান কিংবা এরা কেউ নেই, শুধু একটা ভার্ব আছে V1 মানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আপনি নিশ্চিত হবেন সেটি প্রেজেন্ট টেন্স। আর যদি কোনো সেন্টেন্সে was, were, did, হ্যাড খুঁজে পান কিংবা ওয়াজ ওয়ার ডিড হ্যাড নেই, শুধু একটা ভার্ব আছে তার পাস্ট ফর্ম, নিশ্চিত থাকবেন সেটি পাস্ট টেন্স। আর যদি কোনো সেন্টেন্সে আপনি শ্যাল বা উইল খুঁজে পান সেটি হবে ফিউচার টেন্স। তাহলে আমি আরেকবার বলি, সেন্টেন্সে am, is, are, do, does, have, has, V1 এদের কাউকে খুঁজে পেলে সেটি হবে প্রেজেন্ট টেন্স। ওয়াজ ওয়ার ডিড হ্যাড V2 এদের কাউকে খুঁজে পেলে সেটি হবে পাস্ট টেন্স। আর শ্যাল উইলকে খুঁজে পেলে সেটি হবে ফিউচার টেন্স। প্রধান 3টি টেন্স শেখা কিন্তু হয়ে গেল। এখন প্রতিটা টেন্স আবার 4 ধরনের, কি কি যেন? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আমরা চিনব কিভাবে? খুব সহজ উপায়। মনে রাখবেন, যখন কোনো সেন্টেন্সে আপনি বি ভার্বকে খুঁজে পাবেন, অর্থাৎ এই যে am, is, are, was, were, be, being, been এরকম বি ভার্বকে পাবেন, বি ভার্বের পর মূল ভার্বের সাথে আইএনজি পাবেন, আমরা ধরে নিব সেটি কন্টিনিউয়াস টেন্স। তাহলে যখনই আমরা এরকম ভার্বের সাথে আইএনজি পাবো আমরা ধরে নিব সেটা হলো কন্টিনিউয়াস টেন্স। আর যদি কোনো সেন্টেন্সে আপনি হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের কাউকে খুঁজে পান এবং তারপর একটা ভার্বের পাস্ট পার্টিসিপল খুঁজে পান তাহলে সেটি হবে কোন টেন্স? পারফেক্ট টেন্স। এটাকে আমরা আরো মজা করে বলতে পারি। দেখেন, হ্যাভের শুরুতে একটা এইচ আছে, হ্যাজের শুরুতেও একটা এইচ আছে, হ্যাডের শুরুতেও একটা কি আছে? এইচ আছে। আপনারা এই ছবিটা দেখতেছেন তখন থেকেই, এটা কিসের ছবি? চেয়ার। দেখেন, এই যে চেয়ারের পা কয়টা ভাই? 4টা। আপনি যদি এই চেয়ারের পা 2টার দিকে তাকান, দেখেন তো এটা ইংলিশে কোন লেটারের মতো লাগতেছে? নিশ্চয়ই এই চেয়ারের পাটা ইংলিশের এইচ এর মতো লাগতেছে, তাই না? এই জন্য আমরা এইচ এর নাম রেখে দিলাম পা। কেন? কারণ এইচ কে চেয়ারের পায়ের মতো লাগে, এজন্য আমরা অল্প সময়ের জন্য এইচ এর নাম রেখে দিলাম পা। তাহলে আমরা খুব মজা করে বলতে পারি যে যদি কোনো বাক্যে আইএনজি থাকে ভার্বের সাথে সেটি কন্টিনিউয়াস টেন্স, আর যদি পা থাকে সেটি হবে পারফেক্ট টেন্স, কারণ আমরা এইচ এর নাম রেখে দিয়েছি পা। তাহলে আমরা কি বুঝলাম? কোন সেন্টেন্সে am, is, are, do, does, have, has, V1 থাকলে প্রেজেন্ট টেন্স, was, were, did, had, V2 থাকলে পাস্ট টেন্স, আর shall, will থাকলে সেটি হবে ফিউচার টেন্স। একই রকম ভাবে যদি বাক্যে ভার্ব প্লাস আইএনজি বি ভার্ব থাকে সেটা কন্টিনিউয়াস টেন্স, আর have, has, had, V3 সোজা কথায় যদি পা থাকে সেটা হবে পারফেক্ট টেন্স। জাস্ট এই সূত্রটুকু দিয়েই আপনি যে কোনো বাক্য দেখে বলতে পারবেন সেটি কোন টেন্সে আছে, নিশ্চয়তা রইল। চলুন আমরা দেখে আসি আসলে সম্ভব কি না। এখানে আপনারা স্ক্রিনে বোর্ডে 2টা বাক্য দেখতেছেন, দে আর লুকিং ফর জবস। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এটা কোন টেন্স, হয়তো আপনি জানেন। যদি এই নিয়ম অনুযায়ী আমরা খুঁজি খুব সহজ হয়ে যাবে। এখানে আমরা ভার্বের সাথে আইএনজি পেয়েছি না ভাই? আপনাকেই বলছি, পেয়েছি কি না? পেয়েছি। এই আইএনজির জন্য এটা কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। আর এই যে আর আছে, এই আরটা কোন গ্রুপের মধ্যে পড়ে ভাই? প্রেজেন্ট। তার মানে এটার নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যদি আপনি পরের সেন্টেন্সে যান, আ পন্ড ইজ বিং ডাগ, প্যাসিভ ভয়েস, বাট আপনি টেন্স বের করেন, এখানে আইএনজি আছে না? আছে। সো আইএনজি থাকা মানে হচ্ছে কি? কন্টিনিউয়াস। বিও একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি থাকলেই কন্টিনিউয়াস নরমালি, আইএনজি থাকলে কন্টিনিউয়াস টেন্স। আর ইজ আছে, ইজটা কোন গ্রুপের মধ্যে পড়ে? প্রেজেন্ট। তার মানে এর নাম কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে 2টা বাক্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এবার আমরা স্ক্রিনে 2টি বাক্য দেখতে পাচ্ছি, বাক্য দেখে আমরা বলে দিব সেটি কোন টেন্স। প্রথম বাক্যে বলা আছে দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন। এখানে আমরা কাউকে চিনি না, ধরুন আপনি এই বাক্যের অর্থও জানেন না, কিন্তু আপনি জানেন এই যে এইচটা আছে হ্যাজের, এটার নাম আমরা রেখেছিলাম কি? পা, কারণ এটা চেয়ারের পায়ের মতো দেখা যায়। সুতরাং পা থেকে আমরা জানি কোন টেন্স হয়? পারফেক্ট টেন্স। এখন প্রশ্ন হলো কোন পারফেক্ট? যেহেতু হ্যাজ এটা প্রেজেন্ট গ্রুপের সদস্য, তার মানে এর নাম হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
সেকেন্ড সেন্টেন্সে বলা আছে উই হ্যাড রিচড দেয়ার বিফোর হি কল্ড আস। এখানে দুইটা ক্লোজ আছে, সো আমরা খুঁজে বের করব এই ক্লোজটা কোন টেন্স আর এই প্রথম ক্লোজটা কোন টেন্স, এটা আমরা খুঁজে বের করব। আমরা প্রথম ক্লোজে দেখতেছি হ্যাড আছে মানে পা আছে, আর আমরা জানি পা থাকা মানে তার নাম হলো পারফেক্ট টেন্স। এখন প্রশ্ন হলো এই পাটা কোন গ্রুপের মধ্যে আছে? হ্যাড। হ্যাড কোন গ্রুপের মধ্যে পড়ে? হ্যাড হলো পাস্ট গ্রুপের মধ্যে পড়ে, তার মানে এই প্রথম ক্লোজটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। এবার আপনি দ্বিতীয় ক্লোজে পাচ্ছেন কি হি কল্ড আস। এখানে আমরা একটা ভার্ব পেলাম কল্ড। এই ভার্বটা আপনারা জানেন কল হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর তার পাস্ট ফর্ম হচ্ছে কি কল্ড, তার মানে এখানে এই ভার্বটা হচ্ছে V2। আর আমরা জানি যখন V2 থাকবে তখন V2 থাকা মানে সেটা হলো পাস্ট টেন্স, তার মানে দ্বিতীয় ক্লোজটা পাস্ট টেন্স। আর কোনো পরিচয় নেই, শুধু একটাই পরিচয় পাস্ট। যখন এরকম একটাই পরিচয় পাবেন বুঝে নেবেন সেটা ইনডেফিনিট টেন্স, তার মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। এবার আমরা স্ক্রিনে তিনটি বাক্য দেখতে পাচ্ছি। দে উইল হ্যাভ ইনভাইটেড আস, এই যে বাক্যটা আছে এটা কোন টেন্স? আপনি দেখেন, আপনি সহজ সরল মনে চিন্তা করেন। উইল, আপনি জানেন কি শ্যাল উইল থাকা মানে কোন টেন্স? ফিউচার। তার মানে আমি উইল দেখে বুঝে নিলাম এটা ফিউচার টেন্স। আর আমরা এইসের নাম যেন কি রেখেছি ভাই? পা, মনে আছে তো? সো পা থেকে কোন টেন্স? পারফেক্ট টেন্স। তাহলে আমার বাক্যটা কি হলো? ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স হয়ে গেল। এবার আসেন শি হ্যাড আ কাউ। এইখানে আপনি এইসের নাম পা জানেন যে এইসের নাম হচ্ছে পা, পা থেকে পারফেক্ট টেন্স, কিন্তু আমরা এই বাক্যটাকে পারফেক্ট টেন্স বলতে পারতেছি না। কেন? কারণ আমরা জানি পারফেক্ট টেন্স হতে গেলে হ্যাভ, হ্যাজ, হ্যাড ছাড়াও আরেকটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে, কিন্তু সেই পাস্ট পার্টিসিপল কি এখানে আছে? নেই। তার মানে এটাকে আমরা পারফেক্ট বলবো না। আমরা তাহলে কি বলবো? আমরা বলবো হ্যাড কোন গ্রুপের মধ্যে পড়ে? পাস্ট গ্রুপের মধ্যে পড়ে, তার মানে এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং শেষের বাক্যে আই হ্যাভ অ্যান অক্স, এখানে আছে হ্যাভ। হ্যাভ কোন গ্রুপের মধ্যে পড়ে? প্রেজেন্ট গ্রুপের মধ্যে পড়ে, সুতরাং এটার নাম হচ্ছে কি টেন্স? প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক এভাবে আপনি প্রেজেন্ট গ্রুপ, পাস্ট গ্রুপ, ফিউচার গ্রুপ এর মধ্য দিয়ে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্সকে খুঁজে বের করবেন এবং আইএনজি থাকলে কন্টিনিউয়াস টেন্স, পা থাকলে পারফেক্ট টেন্স খুঁজে বের করবেন। এবার আমরা স্ক্রিনে দুইটি বাক্য দেখতে পাচ্ছি। কি লেখা আছে প্রথম বাক্যে? শি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এখানে আপনি কাকে চেনেন? আপনি এখানে চেনেন উইলকে, তাই না? উইল থাকা মানে কোন টেন্স? ফিউচার টেন্স। এরপর আমি চিনি এই পাকে, এই পা থাকা মানে কোন টেন্স? পারফেক্ট টেন্স। এরপর আমি চিনি আইএনজি কে, আর আইএনজি থাকা মানে কি? আইএনজি থাকা মানে কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার পুরো টেন্সের নাম কি হলো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পরের বাক্যে আছে উই হ্যাভ বিন ট্রাইং টু সলভ ইট ফর 2 আওয়ার্স। আপনি জানেন এই যে এইস এর নাম কি রেখেছিলাম যেন? পা। সো পা থাকা মানে কি যেন? পারফেক্ট টেন্স। আর আইএনজির নাম যেন কি? কন্টিনিউয়াস। তাহলে এটার নাম কি হলো? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কোন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে, পাস্ট পারফেক্টও হইতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। আপনি বুঝবেন কিভাবে? তখন আপনি চিন্তা করবেন এই যে হ্যাভ ভার্বটা আছে, এই হ্যাভ ভার্বটা কোন গ্রুপের সদস্য? প্রেজেন্ট গ্রুপের সদস্য, তার মানে এর নাম হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 10 মিনিটেই টেন্স নির্ণয় করা সম্ভব এবং আমার মনে হয় আমি সেটি আপনাকে বোঝাতে পেরেছি। এবার আমরা দেখব 20 মিনিটে কিভাবে ভয়েস চেঞ্জিং শেখা সম্ভব। এর জন্য আপনার এক গাদা রুলস মুখস্থ করার দরকার নেই। আপনি শুধু সিম্পলি মনে রাখবেন অ্যাক্টিভ ভয়েসের বৈশিষ্ট্য কি আর প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্য কি। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে নর্মালি বাক্যের শুরুতে একটা সাবজেক্ট থাকবে, তারপর যে কোনো টেন্সে একটা ভার্ব থাকবে, তারপর একটা অবজেক্ট বা একটা কমপ্লিমেন্ট ইত্যাদি থাকবে। কিন্তু প্যাসিভ ভয়েস মানে বাক্যের শুরুতেই অবজেক্ট থাকবে, অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট রূপে বসবে। সেটি আমি একদম সহজ করে বলেছি। প্যাসিভ ভয়েস মানে আপনার বাক্যের শুরুতে অবজেক্টকে নিয়ে আসতে হবে, তারপর একটা বি ভার্ব নিতে হবে, অর্থাৎ আপনি যে বাক্যটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাচ্ছেন সেই বাক্যটি কোন টেন্সে আছে সেটা আগে দেখতে হবে। সেই টেন্স অনুযায়ী একটা উপযুক্ত বি ভার্ব বসাতে হবে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে প্যাসিভ হওয়ার জন্য আবশ্যকীয়। এখন আপনি ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে প্রয়োজন হলে বাই বা অন্য কোনো প্রেপোজিশন লিখতে পারেন, তারপর কাজটা কে করে সেই সাবজেক্টকেও উল্লেখ করতে পারেন। এটা কিন্তু ভাই অপশনাল। আপনার প্যাসিভ হওয়ার জন্য জরুরি উপাদান হচ্ছে 3টি।
সেটি হলো শুরুতে অবজেক্ট লাগবে, তারপর একটা টেন্স অনুসারে বি ভার্ব লাগবে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। এরপর কাজটা কার দ্বারা করা হয়েছে আপনি যদি সেই পরিচয়কে তুলে ধরতে চান তার উল্লেখ করবেন, আর প্রয়োজন না হলে করবেন না। কিন্তু পেসিভ মানে আপনার এই তিনটা লাগবেই, তার মানে আমাকে বি ভার্বের ব্যবহার শিখতে হবে। চলুন আমরা দেখে নেই, আমরা যে বাক্যটিকে পেসিভ ভয়েসে রূপান্তর করতে চাই যদি সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমরা বি ভার্ব হিসেবে অ্যাম ইজ আর ব্যবহার করব পেসিভ করার সময়। আর যদি বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে বি ভার্ব হিসেবে আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করব। যদি বাক্যটি কোনো কন্টিনিউয়াস টেন্সে থাকে, যে কোনো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস, এনি কন্টিনিউয়াস, আপনার মনে পড়ে প্রতিটা কন্টিনিউয়াস টেন্সের কিন্তু একটা নিজস্ব সাহায্যকারী ভার্ব আছে না? যেমন আমি যদি বলি আই অ্যাম রিডিং আ বুক, এটা কোন? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এই কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্বটা কি বললাম আমি? অ্যাম, আই অ্যাম। সো প্রতিটা কন্টিনিউয়াস টেন্সের একটা নিজস্ব সাহায্যকারী ভার্ব থাকবেই। তো আপনি যখন কোনো কন্টিনিউয়াস টেন্সকে পেসিভ করবেন তখন ওই কন্টিনিউয়াস টেন্সের যে সাহায্যকারী ভার্বটা আছে সেটা আপনি নেবেন আগে, নেওয়ার পর তার সাথে আপনি যোগ করে দিবেন বিং। এই জন্য লিখেছি ডট 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 বিং। অর্থাৎ কোনো কন্টিনিউয়াস টেন্সকে পেসিভ করতে গেলে বাক্যের সাহায্যকারী ভার্ব যা আছে তা নেবেন, আর পেসিভ করার জন্য আপনাকে বাড়তি এই বিংটা যোগ করে দিতে হবে। একই রকমভাবে যে কোনো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্সকে যদি আপনি পেসিভ করতে চান পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্বটা যা আছে তার সাথে আপনাকে বিন যোগ করতে হবে। আর যদি বাক্যে কোনো মডাল ভার্ব থাকে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এরকম, তাহলে আপনি মডালের সাথে বি যুক্ত করবেন। লাইক অ্যাক্টিভ ভয়েসে ক্যান আছে, পেসিভে হবে ক্যান বি। অ্যাক্টিভ ভয়েসে আছে মাইট, পেসিভে হবে মাইট বি। এভাবে আপনাকে বি ভার্বের ব্যবহারটা শিখতে হবে। তাহলে আমরা আরেকবার মনে করি কি বললাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য অ্যাম ইজ আর, পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য ওয়াজ ওয়্যার, যে কোনো কন্টিনিউয়াসের জন্য বিং, যে কোনো পারফেক্টের জন্য বিন, আর মডাল ভার্ব থাকলে মডালের সাথে হবে কি? বি। তাহলে আমরা এইটুকু দিয়েই দেখি যে কোনো বাক্যকে পেসিভ করা সম্ভব কিনা। আপনারা স্ক্রিনে একটি বাক্য দেখতে পাচ্ছেন, দে আর মেকিং সেন্টেন্সেস, তারা বাক্য তৈরি করতেছে, এটাকে আমরা পেসিভ করব। সো আমার পেসিভ ভয়েস করতে গেলে ভাই প্রথমে অবজেক্টটা দরকার, আমি আর কিছু বুঝি না। তাহলে এই বাক্যের মেকিং যদি শব্দটা ভার্ব হয়, নরমালি আমরা জানি ভার্বের পরে অবজেক্ট থাকে, হ্যাঁ, কখনো কখনো ভার্বের পরে অ্যাডভার্বিয়ালও থাকে, নরমালি ভার্বের পরে অবজেক্ট থাকে। তাহলে আমার এই বাক্যে ভার্বের পরে অবজেক্টটাকে সেন্টেন্সেস, তাহলে আমি অবজেক্টকে আগে নিয়ে আসলাম সেন্টেন্সেস। ওকে, এবার আমরা জানি পেসিভ করতে গেলে অবজেক্টের পর একটা বি ভার্ব লাগবে। সেক্ষেত্রে এই বাক্যের সাহায্যকারী ভার্বটা কি আছে? আর, সেটা কিন্তু আমি ব্যবহার করব। এখন যেহেতু এখানে আইএনজি আছে মানে এটা কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এটি কন্টিনিউয়াস টেন্স আর কন্টিনিউয়াস টেন্সের জন্য আপনাকে অতিরিক্ত বিং যোগ করতে হবে। তাহলে বাক্যে যে সাহায্যকারী ভার্ব ছিল আর, সেটা নিলাম, তার সাথে আমরা পেসিভের জন্য বিং যোগ করে দিলাম। এবার আমাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। তাহলে মেক এর পাস্ট পার্টিসিপল কি হয়? মেড। এখন আমি বলতে চাচ্ছি বাই, কার দ্বারা কাজটা করা হয়েছে? দে। দে এখানে সাবজেক্ট, আর আমি এখানে লিখবো কি? দেম। কেন লিখবো? আসলে কারণটা হলো এই বাই। মনে রাখবেন যে কোনো প্রেপোজিশন এর পরে যদি আপনি একটা প্রোনাউন ব্যবহার করেন সেই প্রোনাউনটার অবজেক্টিভ ফর্ম হবে। সে আমি যদি বাই না লিখে এখানে অফ লিখি, অফের পরে আমি আই লিখতে পারবো না, অফের পরে আমাকে লিখতে হবে কি? মি। অর্থাৎ যে কোনো প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, তাই আমরা ওখানে দেম লিখে দিলাম। তাহলে আমার পেসিভ হয়ে গেল সেন্টেন্সেস আর বিং মেড বাই দেম। এবার আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি, শি হ্যাজ প্রিপেয়ার্ড হার অ্যাসাইনমেন্ট, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন? কারণ আপনি জানেন এই যে এইস আছে, পা থাকলে পারফেক্ট টেন্স। যাই হোক, আমার যে কোনো টেন্সই হোক পেসিভ করতে গেলে প্রথমে অবজেক্ট লাগবে। তাহলে আমার অবজেক্টটা হলো হার অ্যাসাইনমেন্ট। তাহলে আমি আগে সুন্দর করে অবজেক্টকে নিয়ে আসলাম যে হার অ্যাসাইনমেন্ট। এবার অবজেক্টের পরে আমার একটা বি ভার্ব লাগবে। যেহেতু এটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পারফেক্ট টেন্সের যে নিজস্ব সাহায্যকারী ভার্ব আছে সেটা আমাকে নিতেই হবে, আর যে কোনো পারফেক্টকে পেসিভ করতে গেলে সাথে আমার বিন যোগ করতে হবে। সো আমি যোগ করে দিলাম এখানে বিন। এবার আমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সো মূল ভার্বকে প্রিপেয়ার্ড, সো আমিও লিখে দিলাম প্রিপেয়ার্ড। তারপর আমি কাজটা কার দ্বারা করাবো? এই জন্য বাই। কে করবে কাজটা? শি, কিন্তু আমি লিখবো হার। কারণ কি? কারণ হলো প্রেপোজিশন, আমরা জানি যে কোনো প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। এবার দেখতে পাচ্ছি লেখা আছে আল্লাহ ক্যান সলভ এনি ইস্যু। এই বাক্যে আপনি স্পষ্ট একটা মডাল ভার্ব দেখতে পাচ্ছেন, সেটি হলো কি? ক্যান। যেই থাকুক ভাই আপনার প্রথমে অবজেক্ট চাই। আমার অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে এনি ইস্যু। তো আমি প্রথমে লিখে দিলাম এনি ইস্যু। এবার আমার বি ভার্ব লাগবে।
আমরা জানি যদি বাক্যে মডাল ভার্ব থাকে তাহলে পেসিভ করার সময় মডালের সাথে বি যুক্ত হয়, সুতরাং ক্যান বি হয়ে গেল। এবার ভার্বের তো পাস্ট পার্টিসিপল, তাহলে আমি সলভের পাস্ট পার্টিসিপল কি দিলাম? সলভড। এবার আমার বাই, কার দ্বারা কাজটা হয়? বাই আল্লাহ। তাহলে আমার পুরো সেন্টেন্সটা হলো যে এনি ইস্যু ক্যান বি সলভড বাই আল্লাহ। আপনি হয়তো ভাবছেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে পেসিভ করব কিভাবে? ভাই, আপনার যে কোনো সেন্টেন্স হোক আলাদা করে নিয়মের দরকার নেই, আপনার এই নিয়মটাই যথেষ্ট। এটা ঠিক নিয়মও না, মানে পেসিভ ভয়েসের যে মৌলিক বৈশিষ্ট্য এইটুকু ঠিক রেখে আপনি অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ যে কোনো সেন্টেন্সকে পেসিভ করতে পারেন। যেমন দেখুন এখানে আছে হোয়াই ডিড ইউ কল হিম, তুমি কেন তাকে ডেকেছিলে, এটাকে আপনার পেসিভ করতে হবে। এখানে হোয়াই থাকলে কি হবে এটা নিয়ে আপনার ভাবার কোনো দরকার নেই, আপনার দরকার আগে একটা অবজেক্ট খুঁজে বের করা, কারণ আপনার প্রথমে অবজেক্ট প্রয়োজন আছে। তাহলে এই বাক্যের মূল ভার্ব কোনটা? এই বাক্যের মূল ভার্ব হচ্ছে কল। সো কল যদি ভার্ব হয় নিশ্চয় অবজেক্টকে হিম। এখন আমি সেই অবজেক্টটাকে নিয়ে এসে সাবজেক্টের জায়গায় বসাবো, খুবই স্বাভাবিক। আমি যেহেতু সাবজেক্টের জায়গায় বসাবো তার মানে আমি হিম লিখতে পারবো না, কারণ সাবজেক্টের স্থানে আমাকে হি লিখতে হবে, এটাই বলে অবজেক্টটা সাবজেক্ট। এবার আমার টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে। এটা কোন টেন্স? যেহেতু ডিড আছে তার মানে এটা পাস্ট টেন্স, আর আপনি জানেন পাস্ট টেন্সের বি ভার্ব হয় ওয়াজ অথবা কি ওয়্যার, তাহলে হি এর সাথে আমার ওয়াজ হবে। এবার আমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বটা কি এখানে? কল, তাহলে আমার কলের পাস্ট পার্টিসিপল কি হবে? কল্ড। তার সাথে আমার যুক্ত হবে কি? বাই। ওকে, কার দ্বারা করা হয় কাজটা? ইউ, দিলাম আমি ইউ। এখন দেখেন এই বাক্যের শেষে কিন্তু একটা কোশ্চেন মার্ক ছিল, আপনাকেও অবশ্যই কোশ্চেন মার্কটা দিতে হবে। কিন্তু ভাই, প্রশ্নবোধক বাক্যের তো একটা আত্মসম্মান আছে, তাই না? আপনারা ছোটবেলা থেকে জানেন যে কোনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স লিখতে হলে নর্মালি অক্সিলারি ভার্বটা কিন্তু সাবজেক্টের পরে বসে না, বরং অক্সিলারি ভার্বটা বসে সাবজেক্টের আগে। তাহলে আমার কি করণীয়? আমার এখানে শুধু একটা হাতের কাজ আছে। কি কাজ? এই ওয়াজটা আমার এখানে বসানো ঠিক হয়নি, ওয়াজকে আমি সাবজেক্টের সামনে বসাবো। তার মানে এখন কি হলো? ওয়াজ হি কল্ড বাই ইউ, পেসিভ কিন্তু হয়ে গেছে। তবে যেহেতু এইটা একটা ডাব্লিউএস কোশ্চেন, তাই আমরা এই ডাব্লিউএস ওয়ার্ডটাকে বাদ দিতে পারি না, সুতরাং আমরা হোয়াইকে হোয়াই এর জায়গায় বসাই দিলাম। তাহলে আমার পেসিভটা কি হলো? হোয়াই ওয়াজ হি কল্ড বাই ইউ। খেয়াল করছেন? আপনাকে হোয়াই এর জন্য আলাদা করে রুলস মুখস্থ করার তো কোনো প্রয়োজন নেই। এবার দেখুন আরেকটা বাক্য আছে, হোয়েন ওয়াজ হি ডুইং দ্য ওয়ার্ক। ভাই হোয়েন থাকলে কি হবে এগুলো আমি জানি না, আমি জানি পেসিভ মানে আমার প্রথমে অবজেক্ট নিতে হবে। তাহলে এই বাক্যের ভার্ব কোনটা? ডুইং। তাহলে অবজেক্টকে দ্য ওয়ার্ক, আমি আগে সাদা মনে কাদা নেই, অবজেক্টকে নিয়ে আসলাম দ্য ওয়ার্ক। এবার আমার টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে। আচ্ছা, এটা যেহেতু ওয়াজ ডুইং মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? ওয়াজ দ্বারা পাস্ট বোঝায়, আইএনজি দ্বারা কন্টিনিউয়াস বোঝায়। আর আমরা জানি যে কোনো কন্টিনিউয়াস টেন্সের পেসিভ করতে গেলে বাক্যের সাহায্যকারী ভার্ব যা আছে তা তো নিবই, তার সাথে আমরা জাস্ট যোগ করে দিব কি? বিং। সো আমি লিখে দিলাম এখানে বিং। এবার আমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বটাকে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল কি হবে? ডান। এবার বাই, কার দ্বারা কাজটা করা হলো? হি, কিন্তু আমি লিখবো কি? হিম, কারণ বাই হলো একটা প্রেপোজিশন, আর যে কোনো প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। যাই হোক, প্রশ্নবোধক বাক্য না? প্রশ্নবোধক বাক্য হলে আপনার একটু হাতের কাজ আছে, মনে আছে? কি কাজটা? কাজটা হলো অক্সিলারি ভার্বটা আসলে বসবে সাবজেক্টের আগে। আচ্ছা, এইটুকুই মূলত কাজ। তবে যেহেতু এটা সাধারণ প্রশ্ন না, এটা ইয়েস নো কোশ্চেন না, এটা ডাব্লিউএস কোশ্চেন, সুতরাং আমি ডাব্লিউএস ওয়ার্ডটাকে বাদ দিতে পারি না কোনোভাবেই। তো আমরা ওকে সামনে বসাই দিলাম, ও আমাদের কোনো ক্ষতি করেনি। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? when was the work being done by him। এইবার দেখেন কি লেখা আছে, what do you want, তুমি কি চাও। আচ্ছা, এই বাক্যের ভার্ব কোনটা? হ্যাঁ, ডুও ভার্ব, কিন্তু এই বাক্যের মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ওয়ান। আচ্ছা ভাই, আপনি সাদা মনে চিন্তা করেন তো, ওয়ান যদি ভার্ব হয়, ভার্বের সামনে যে থাকে তাকে নর্মালি আমরা কি বলি? কি বলি? সাবজেক্ট বলি। ভার্বের সামনে যে থাকে সে সাবজেক্ট, ভার্বের পরে থাকে অবজেক্ট। তার মানে ইউ এখানে বাক্যের সাবজেক্টের কাজ করছে। তাহলে আপনি সাবজেক্ট পেলেন, ভার্ব পেলেন, এবার আপনার অবজেক্ট দরকার না। তো অবজেক্ট কোথায় থাকে? অবজেক্ট থাকে ভার্বের পরে, কিন্তু ভার্বের পরে কি আমার কিছু আছে? নেই। তার মানে সত্যি বলতে এই বাক্যে সুস্পষ্ট করে অবজেক্ট দেওয়া নেই। তাহলে আমরা কি করব? পেসিভ করতে গেলে তো আমার প্রথমে অবজেক্ট লাগবে, কিন্তু আমার বাক্যে অবজেক্ট নেই। আচ্ছা, অঙ্ক করার সময় আপনারা কি করেন? কোনো কিছু না থাকলে ধরে নেন না? মনে করি পিতার বয়স ক বছর, এখানেও আমরা ধরে নিলাম যে ইউ তো সাবজেক্ট, ওয়ান তো ভার্ব, এই হোয়াটটাকে আমরা অবজেক্ট ধরে নিলাম। ধরা কি যাবে? হ্যাঁ, ধরা যাবে। কোনো কিছু না থাকলে আপনি ডাব্লিউএস কে ধরে নিতে পারেন। সাবজেক্ট নেই, মনে করবেন ওই সাবজেক্ট। অবজেক্ট নেই, ওই অবজেক্ট। তাহলে তো হয়েই গেল, আমরা অবজেক্ট পেয়ে গেলাম। এখন আমার পেসিভ করতে গেলে প্রথমে অবজেক্ট নিতে হবে। অবজেক্ট হিসেবে যেই থাকুক না কেন আপনি তাকেই নিয়ে আসবেন। সো ওয়ার্ড আছে, আমি ওয়ার্ডকেই নিব।
আচ্ছা, এবার আমার টেন্স অনুযায়ী বি ভার্ব নিতে হবে। তো ভাই এখানে ডু এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বি ভার্ব কি হয়? এম ইজ আর হয়, তাই তো? তাহলে আমরা কোনটা নেব? আর? একদমই না। এই ইউ এর দিকে তাকিয়ে তাকিয়ে আপনি আর নেওয়ার চিন্তা করলে হবে না। তো আপনার সাবজেক্টের জায়গায় কি ইউ বসেছে? বসেনি। যদি সাবজেক্টের স্থানে ইউ বসতো তাহলে আপনি আর নিতে পারতেন। সাবজেক্টের স্থানে যেহেতু ওয়ার্ড বসেছে, ওয়ার্ড অনুযায়ী আমি ইজ নিব। যাই হোক, অবজেক্ট নিলাম, বি ভার্ব নিলাম। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ওয়ান্টের পাস্ট পার্টিসিপল কি হবে? ওয়ান্টেড। এবার আমরা কি নিব? বাই। কাজটা কার দ্বারা করা হয়? ইউ এর দ্বারা। সো আমি লিখে দিলাম ইউ। তাহলে আমার সেন্টেন্সটা হলো হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। একই রকম ভাবে এবার দেখতে পাচ্ছেন লেখা আছে হোয়াট মেড দ্য নয়েজ। আচ্ছা ভাই, এই বাক্যের প্রিন্সিপাল ভার্ব কে? এই বাক্যের ভার্ব হলো মেড। আচ্ছা, মেড যদি ভার্ব হয় তাহলে অবজেক্ট কে? নরমালি ভার্বের পরে যে থাকে সে হচ্ছে অবজেক্ট। তার মানে আমরা এবার ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, কিন্তু কি পেলাম না? সাবজেক্ট আসলে দৃশ্যমান পেলাম না। তাহলে কি করণীয়? একটু আগেই তো বললাম, যা আপনি পাবেন না তা আপনি ধরে নেবেন। তাহলে আমরা ধরে নিব এই ওয়ার্ডটাই হচ্ছে বাক্যের কি? সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে ওয়ার্ডকে আমরা ধরে নিলাম। হ্যাঁ, ধরে নেওয়া যাবে, হালাল, জায়েজ, ধরতে পারবেন আপনি। যখন আপনি দেখবেন আপনার ভার্ব আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট নেই, আপনি ধরে নেবেন ডাব্লিউএস টাই সাবজেক্ট। তাহলে তো হয়েই গেল, সবই পেয়ে গেলাম। এখন আমার নিয়ম অনুযায়ী প্রথমে কি নিতে হবে? অবজেক্ট নিতে হবে। তাহলে আমার অবজেক্টটাকে, অবজেক্ট হচ্ছে দ্য নয়েজ, তো আমি দ্য নয়েজ লিখে দিলাম। এবার আমার বি ভার্ব নিতে হবে। এই মেডটা কোন টেন্স? পাস্ট টেন্স। সো পাস্ট টেন্সের বি ভার্ব কি হয়? ওয়াজ বা ওয়্যার। সো আমি এখানে ওয়াজ লিখে দিলাম। এবার আমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মেড, তো মেডই হবে, দিলাম। এবার নিয়ম অনুযায়ী বাই, মানে কাজটা কার দ্বারা করা হয়? আমরা বাই দিলাম। এবার আমার লাগবে সাবজেক্ট। সাবজেক্টটাকে হোয়াট। সো আমি এখানে লিখে দিলাম হোয়াট। এখন আপনাকে নিশ্চয়ই কোশ্চেন মার্ক তো দিতেই হবে, দিবেন না? অবশ্যই দিবেন। ধাঁধায় পড়ছেন, সহজ করে দেই ভাই। যদি এখানে হোয়াট না থাইকা, কথার কথা, যদি এখানে রহিম থাকতো, আপনি কিন্তু এটা নাচতে নাচতে প্যাসিভ করে ফেলতেন। কিভাবে? যে দ্য নয়েজ ওয়াজ মেড বাই রহিম লিখতেন না? একই রকম ভাবে আপনি কল্পনা করেন না, এই হোয়াটটাই একটা রহিম, ধরে নেন। এটা যেহেতু সাবজেক্ট ধরেছি আমরা, তো এটাই রহিমের মতো একটা সাবজেক্ট। তাহলে সমস্যা কি? খুব সহজে আপনি অবজেক্ট নেবেন দ্য নয়েজ, তারপর বি ভার্ব ওয়াজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল মেড, তারপরে বাই, এরপর সাবজেক্টের এখানে রহিম, করিম, হোয়াট, ফোয়াট যাই থাক। যদি এখানে একটা কলা গাছ থাকে, আপনি এই কলা গাছটাকে তুলে নিয়ে গিয়ে এখানে বসাই নেবেন, কারণ সাবজেক্ট দরকার আপনার। যাই হোক, লেখা শেষ তো। এখন প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি না? প্রশ্নবোধক চিহ্ন থাকলে বাক্যটা তো প্রশ্নবোধক করতেই হবে। প্রশ্নবোধক বাক্যের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসবে। তার মানে আমার এখানে ওয়াজটা লেখা ঠিক হয়নি, ওয়াজটা বসবে এখানে। তার মানে আমার প্যাসিভটা কি হলো? ওয়াজ দ্য নয়েজ মেড বাই হোয়াট। প্রশ্ন করবেন ভাই এটা হবে? হ্যাঁ হবে, মানে দৌড়াবে, এটা প্যাসিভ হয়ে গেছে। এখন যদি আপনার মন চায়, যদি আপনার মন চায় যে আমি ওই বাই হোয়াট অংশটাকে সামনে আনবো, ওকে ফাইন, আপনি সামনে নিয়ে আসেন। বাই হোয়াট, এদিকে যা আছে তাই, ওয়াজ দ্য নয়েজ মেড। আপনার যদি মন চায় যে আমি বাইকে আনবো না, শুধু হোয়াটকে নিব, ভাই সেটাও সম্ভব। তখন আপনি বাইকে এখান থেকে তুলে দিয়ে বাক্যের শেষে গিয়ে বাইকে বসাই দিন, সেটাও সম্ভব। হু থাকলে বাই হুম হয়, এই নিয়ম মুখস্থ করার আসলে কোনো প্রয়োজনই আমি দেখি না। এখানে লেখা আছে হু মেড দ্য নয়েজ, একটু আগে কি লেখা ছিল? হোয়াট মেড দ্য নয়েজ। আচ্ছা ভাই, আমরা কি কখনো মুখস্থ করছি হোয়াট থাকলে বাই হোয়াট হয়? সম্ভবত করি নাই। তাহলে আপনি কেন মুখস্থ করবেন হু থাকলে বাই হুম হয়? এইসব পেইন নেয়া যাবে না। আপনি নর্মালি চিন্তা করেন, এই বাক্যের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি? মেড। মেড যদি ভার্ব হয় তাহলে নিশ্চয় অবজেক্টটা কে? দ্য নয়েজ। তাহলে ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, কে নেই? এই বাক্যে সাবজেক্ট নেই। তাহলে আমি ধরে নিলাম এই হুটাই হচ্ছে আমার কি? সাবজেক্ট। কারণ না থাকলে আমরা ডাব্লিউএস কে ধরে নিব। এখন আপনি নর্মালি অবজেক্টটা আগে নিয়ে আসেন তো। আমার অবজেক্ট কে? আমার অবজেক্টটা হচ্ছে দ্য নয়েজ, নিলাম। এবার অবজেক্টের পর বি ভার্ব লাগবে, এটা পাস্ট টেন্স, তাহলে বি ভার্ব নিলাম আমি ওয়াজ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে, তো আমি লিখে দিলাম কি? মেড। এবার নিয়ম অনুযায়ী বাই দিলাম। এবার কাজটা কার দ্বারা করা হয়? সাবজেক্ট দরকার। ভাই একবার শুধু ভাবেন তো, এই জায়গায় যদি হু না হয়ে রহিম থাকতো, আপনি কি করতেন? আপনি লিখতেন বাই রহিম, ঠিক কিনা? যদি এখানে করিম থাকতো, আপনি কি করতেন? আপনি লিখতেন বাই করিম, ঠিক কিনা? এবার যদি এখানে সাবজেক্টের জায়গায় আই থাকতো, ভাই আপনি কি লিখতেন? আপনি লিখতেন বাই, আই এর পরিবর্তে মি লিখতেন, ঠিক কিনা? কারণ প্রোনাউন অবজেক্টিভ ফর্ম হয় কখন? প্রেপোজিশনের পরে। যদি এখানে হি থাকতো, আপনি কি করতেন? হিম লিখতেন। কিন্তু একই রকম ভাবে আপনি চিন্তা করেন, এইখানে একটা প্রোনাউন আছে হু, হু কিন্তু একটা প্রোনাউন, হু একটা প্রোনাউন,
হুটা সাবজেক্টের কাজ করে, আর এর অবজেক্ট হচ্ছে কি হুম। যেমন আই এর অবজেক্ট হচ্ছে মি, হি এর অবজেক্ট হিম, তেমন হু এর অবজেক্ট হচ্ছে হুম। তাহলে আমি এখানে যদি বাই এর পর শুধু হু লিখি তাহলে এটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ আমরা জানি বাই একটা প্রেপোজিশন, আর যে কোনো প্রেপোজিশনের পরে প্রোনাউন থাকলে তার অবজেক্টিভ ফর্ম হয়। তাই আমার এখানে হু এর অবজেক্টিভ ফর্মটা হয়ে যাচ্ছে কি হুম। কারণ এটাই, আর কিচ্ছু না। এখন প্রশ্নবোধক বাক্যের সম্মান রক্ষার্থে হলেও আপনাকে কি করতে হবে? এই অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে বসাতে হবে। সো হয়ে গেল আপনার প্যাসিভ ওয়াজ দ্য নয়েজ মেড বাই হুম। এখন যদি আপনার মন চায় যে আমি ওই বাই হুমটাকে সামনে রাখবো, হ্যাঁ সেটাও সম্ভব। তখন আপনি সামনে বাই হুম নেবেন, এরপর হচ্ছে বাই হুম ওয়াজ দ্য নয়েজ মেড। দেখেন আপনার কিন্তু প্যাসিভ হয়ে গেল। এখন যদি আপনি চান যে আমি এই বাইটাকে শেষে রাখবো, সামনে রাখবো না, ওকে ফাইন, বাইকে আপনি তুলে দেন। দেখেন এইখানে বাই ছিল জন্যই কিন্তু বাইয়ের কারণে আমরা হুটাকে হুম করতে বাধ্য হয়েছি। সেই বাই বা সেই প্রেপোজিশন যদি না থাকে তাহলে তো আমার এটাকে অবজেক্ট করার কোনো প্রয়োজন নেই। তখন কিন্তু আমি এখানে হুই লিখবো। হু ওয়াজ মেড দ্য নয়েজ, হু ওয়াজ দ্য নয়েজ মেড, শেষে আমি বাই রাখবো। বুঝেন নাই? মানে আপনি যদি সামনে বাই রাখেন, বাইয়ের কারণে এই হুটা হুম হবে, কারণ বাই একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। তো আমি সেই বাইটাকে যদি না রাখি তাহলে তো আমার হুম করতে হবে না। শুধু একটা নিয়ম শিখেই আপনি যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারেন। সেই নিয়মটি হচ্ছে LOB-VBS। প্রশ্ন হলো এটা আবার কি জিনিস? এটা একটা কোড, সংকেত। মনে রাখবেন যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে নর্মালি আপনাকে বাক্যের শুরুতে লেট লিখতে হবে। এই এল থেকে বোঝাচ্ছে লেট, আর ও থেকে বোঝাচ্ছে অবজেক্ট, বি থেকে বোঝাচ্ছে বি, বি ভার্ব না বরং সরাসরি বি, আর ভি থেকে হচ্ছে V3, কারণ প্যাসিভের ভার্ব মানেই পাস্ট পার্টিসিপল হয়, আর বি থেকে হচ্ছে বাই, আর এস থেকে কি সাবজেক্ট। অর্থাৎ যদি একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে আপনার প্যাসিভ ভয়েস করার প্রয়োজন হয়, আপনি শুরুতে লেট নেবেন, তারপর বাক্যের অবজেক্টটাকে নিয়ে আসবেন, তারপর বি বসাবেন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল নেবেন, এরপরে বাই দিবেন বা অন্য প্রেপোজিশন হতে পারে ক্ষেত্র বিশেষে, তারপর সাবজেক্ট নেবেন। এটাকে মনে রাখার জন্য সহজ করে বলেছি LOB-VBS। এটা দিয়ে দেখেন সব ইম্পারেটিভকে প্যাসিভ করা সম্ভব। প্রমাণ দিচ্ছি, যেমন এখানে লেখা আছে লেট মি ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি এটা প্যাসিভ করি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমাকে প্রথমে তো লেট নিতেই হবে, আমি লেট নিলাম। এবার আমার অবজেক্ট দরকার, এখানে অবজেক্ট দুটো থাকলেও আমরা এই অবজেক্টটাকে নিব দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক। এবার আমার বি লাগবে, আমি সরাসরি বি লিখবো, বি ভার্ব আমি জান না, ডাইরেক্ট বি। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ডু এর পাস্ট পার্টিসিপল কি ডান। এবার হচ্ছে বাই, কাজটা কার দ্বারা হবে মি। তাহলে আমার বাক্যটা হলো লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। এবার লেখা আছে লেট আস হেল্প দ্য ম্যান। একই রকম ভাবে এখানে আমি শুরুতে লেট লিখবো, তারপর অবজেক্টটা নিয়ে আসবো, অবজেক্ট হচ্ছে দ্য ম্যান, সো আমি লিখে দিলাম দ্য ম্যান। এরপর আমি বি দিলাম, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম, তার মানে হেল্পড হয়ে গেল, তারপরে বাই দিলাম, এরপর আমি আস দিলাম। এবার বলছে ডোন্ট নেগলেক্ট দ্য পুর। ইম্পারেটিভ সেন্টেন্স হলেই আপনি শুরু করবেন লেট দ্বারা। বাক্যের শুরুতে লেট থাক অথবা লেট না থাক, প্যাসিভ করতে গেলে আপনি শুরুতে লেট ব্যবহার করতে পারবেন। এবার আমার অবজেক্ট নিতে হবে, অবজেক্ট কোনটা? দ্য পুর, সো আমি এখানে লিখে দিলাম দ্য পুর। এবার বি, আমি দিলাম বি। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নেগলেক্ট থেকে আমি দিলাম কি নেগলেক্টেড। এরপরে বাই দিলাম, কিন্তু ভাই কাজটা কার দ্বারা করা হয়? এখানে সেই সাবজেক্টে তো নেই। তো সাবজেক্ট যদি না থাকে আপনি বাই দিয়ে কি করবেন? বাই মানে তো কার দ্বারা হচ্ছে সেটা বোঝাচ্ছে, তো আপনার সাবজেক্ট তো নেই, উজ্জ্বল আছে, তাহলে আপনি বাই দিয়ে কি করবেন? এখানে বাইয়ের কোনো প্রয়োজন নেই। এখন ছোট্ট একটা হাতের কাজ, যেহেতু এই বাক্যটা না বোধক তাই আমরা লেটের সাথে নট যুক্ত করে দিলাম। এবং লাস্ট সেন্টেন্সটা হচ্ছে প্লিজ হেল্প মি। এখানেও একই রকম ভাবে আপনি লিখবেন লেট, তারপর অবজেক্ট নিয়ে আসলাম মি, এরপরে বি, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল কি হলো হেল্পড, সাবজেক্ট যেহেতু নেই বাই নিব না। আর প্লিজ, লেট লিখলে আর প্লিজ দিতে হয় না, কারণ লেট দ্বারাই অনুরোধ বোঝায়। তাহলে আমার বাক্যটা হয়ে গেল লেট মি বি হেল্পড। হ্যাঁ আমি জানি এটা আপনি চাইলে এভাবেও লিখতে পারেন, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, সেটাও সম্ভব। কিন্তু আমি বলেছিলাম কি LOB-VBS এটা দিয়েই কিন্তু যে কোনো ইম্পারেটিভকে প্যাসিভ করা সম্ভব। সম্ভবত আমি দেখাতে পেরেছি। সত্যি বলতে আপনাদেরকে কোনো চ্যালেঞ্জ দেয়া বা কোনো চ্যালেঞ্জ নেয়ার জন্য আজকের এই আলোচনায় আমি আসিনি।
আমি মূলত আজকে আলোচনায় এসেছি আপনাদেরকে এতটুকু বোঝানোর জন্য যে আপনি যদি কোনো গ্রামারের টপিকের মৌলিক বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন তাহলে একগাদা রুলসের ঝামেলা ছাড়াও আপনি গ্রামারের অনেক কিছু শিখতে পারবেন। এই সব কিছু বিবেচনায় রেখে আমরা আপনাদের জন্য বেসিক টু অ্যাডভান্সড ইংলিশ গ্রামারের একটা কোর্স আয়োজন করেছি, যেখানে ইংরেজির পূর্ণাঙ্গ সমাধান হবে ইনশাল্লাহ। কোর্সের নাম বেসিক টু অ্যাডভান্সড ইংলিশ গ্রামার হলেও আমরা জানি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে ইংলিশ গ্রামারের পাশাপাশি ভোকাবুলারি থাকে, যেখানে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, স্কার্ড স্পেলিং, গ্রুপ ভার্বস, অ্যানালজি থাকে। আমরা সেগুলো পড়াবো এই কোর্সে। এবং আমরা জানি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে ইংলিশ লিটারেচার অংশে 15 বা 15 নম্বরের প্রশ্ন থাকে। সেটা মাথায় রেখে এই কোর্সের সাথে ইংরেজি সাহিত্যের উপর আরও 8টি ক্লাস যোগ করা হয়েছে। সব মিলে ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, লিটারেচার মিলে আমাদের এখানে 55টি লেকচার থাকবে কমপক্ষে, তবে এর বেশি আরও আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমার টার্গেট হচ্ছে এই কোর্সের মধ্য দিয়ে আমি রুবেল রানা আমার জীবনে যতটুকু ইংরেজি শিখেছি ততটুকু পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। শুধু নির্দিষ্ট কোনো পরীক্ষাকে টার্গেট করে আপনাদেরকে প্রস্তুত করা আমার লক্ষ্য না, বরং আমি এমনভাবে আমার অর্জিত জ্ঞানটুকু শেয়ার করার চেষ্টা করব যেন আমার কোর্সে যারা লার্নার হিসেবে আসবে তারাই যেন টিচার হয়ে মানুষকে শেখাতে পারে। একদম মন থেকে আমি চাই এটা, আমি যতটুকু শিখেছি পুরোটাই আমি শেখাতে চাই। যদিও দুঃখের সাথে বলতে হয় আমাদের আশেপাশে শিখতে চাই পূর্ণাঙ্গভাবে এরকম শিক্ষার্থীর সংখ্যা সম্ভবত 5% হবে কিনা আমি জানি না। সবাই শুধু পরীক্ষাকে কেন্দ্র করে শিখতে চায়, কিন্তু পরিপূর্ণভাবে একদম বেসিক টু অ্যাডভান্সড ডিটেইলস শিখতে চায় এরকম শিক্ষার্থীর সংখ্যা 5% হবে কিনা সন্দেহ। আপনার কি মনে হয় আমার রেগুলার কোর্সে আপনাকে আমি 10 মিনিটে টেন্স শেখাবো? একদমই না। আমি টেন্সের উপরই বেশ কয়েকটা ক্লাস নিব। আজ 10 মিনিটে শুধু আপনাকে টেন্স চেনা শিখিয়েছি আমি, কারণ তা না হলে তো ভয়েস শেখানো অসম্ভব। আমরা প্রতিটা টপিকের ডিটেইলস আলোচনা করব, টপিক বেস ডিসকাশন করব, সেই টপিকের উপর প্রিভিয়াস কোশ্চেনগুলো আমরা অনুশীলনও করব। এইভাবেই আমাদের বেসিক টু অ্যাডভান্সড ইংলিশ গ্রামার কোর্সটি সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। তবে আমি বিশ্বাস করি পরিপূর্ণভাবে ইংরেজি শিখতে আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা যদি 5% হয়, আপনি সেই 5%-এর মধ্যে থাকবেন এবং আপনার সাথে আমার নিয়মিত কোর্সে দেখা হবে ইনশাল্লাহ। আমাদের কোর্সে এনরোল করতে শীঘ্রই আমাদেরকে ফোন করুন, হোয়াটসঅ্যাপে নক করুন কিংবা ইনবক্সে নক করুন। মনে রাখবেন এখন কিন্তু আপনি চাইলেই 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। শুধু তাই না, আমাদের ইংলিশ গ্রামার কোর্সটিতে যারা এনরোল করবে তাদেরকে আমরা একটা অনুবাদ শেখা বা ট্রান্সলেশনের কোর্স সম্পূর্ণ ফ্রি দিব।